তাহলে আমরা অর্ডার 26 রুল 9 দেখলাম। সেখানে আমরা দেখলাম যে লোকাল ইনভেস্টিগেশন রিপোর্ট আমাদেরকে সাবমিট করতে হবে উইদিন 3 মান্থস, 3 মাসের মধ্যে। এখানে আদালত সময় যদি পরবর্তীতে বাড়ায় রিপোর্ট জমা দেওয়ার জন্য, তাহলে সেই আদালত কর্তৃক বর্ধিত নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এটা হচ্ছে আমাদের অর্ডার 26 এর রুল 9। এরপর হচ্ছে রুল 11। জাস্ট মনে রাখেন এখান থেকে এতটুকু, আমাদের ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে রুল 1, 4 আর 9। এরপর হচ্ছে রুল হচ্ছে 11 বলছে, মানে 11, 12 আর কি, দুইটা। 11 বলছে যে রুল 11, 12 হচ্ছে মূলত কমিশন টু এক্সামিন অ্যাকাউন্টস, মানে হিসাব পরীক্ষা করার জন্য, হিসাব নিরীক্ষা করার জন্য হচ্ছে কমিশন। হিসাব পরীক্ষা বা হিসাব নিরীক্ষা করার জন্য হচ্ছে কমিশন। তো এখানে রুল 11 বলছে, 11, 12 মানে 11 যেটা বলছে, the Indian suit in which an examination or adjustment of accounts is necessary, মানে যেখানে আদালত দেখতেছে যেখানে অ্যাডজাস্টমেন্ট করা প্রয়োজন, আদালত দেখতেছে যেখানে হিসাব পরীক্ষা করার জন্য কমিশন ইস্যু করা দরকার, প্রপার অ্যাকাউন্টস এর জন্য, যথাযথ হিসাবের জন্য, যথাযথ হিসাব পরীক্ষা নিরীক্ষা, হিসাবকে পরীক্ষিত অবস্থায় পাওয়ার জন্য, তখন আদালত কমিশন ইস্যু করতে পারে। অর্ডার 26 এর রুল 11। রুল 13 এবং 14 বলছে কমিশন টু মেক পার্টিশন। এই পার্টিশন নিয়ে আমাদেরকে পার্টিশন নিয়ে আবার কথা বলছে আমাদেরকে সেকশন 54 এ। সেকশন 54 আমরা পড়ব 13 এবং 14। রুল 13 এবং 14 কথা বলছে আমাদের পার্টিশন নিয়ে। পার্টিশন মানে হচ্ছে বাটোয়ারা। এই জিনিসটা সবচেয়ে বেশি হয় প্র্যাকটিক্যালি, জায়গা জমি ভাগ বাটোয়ারা করা, পজিশন বুঝে নেওয়া, এটা প্র্যাকটিক্যালি বেশি হয়। ওই যে আমরা কথায় কথায় বলি যে সরকারি উকিল এসে জায়গা মাইপা দিয়ে গেছে, সরকারি উকিল এসে জায়গা মাইপা দিয়ে গেছে, এটা হচ্ছে যে পার্টিশন। এটা তাহলে রুল 13 এবং 14, এবং এটার সাথে আমাদের পার্টিশনের ক্ষেত্রে আমাদের মিল আছে সেকশন 54। এখানে কি বলছে যে ধরেন একটা মামলায়, এখানে স্পষ্ট করে 13তে বলে দেওয়া আছে, where a preliminary degree for partition has been passed. প্রিলিমিনারি ডিগ্রি হচ্ছে দুই প্রকার, প্রিলিমিনারি এন্ড ফাইনাল। আরেক প্রকার আছে পার্টলি প্রিলিমিনারি, পার্টলি ফাইনাল। এটা আমাদের আছে হচ্ছে আপনার সেকশন 2(2) এ, যেখানে ডিগ্রি ডেফিনেশন দিছে। সেকশন 2(2) তে যেখানে ডিগ্রির ডেফিনেশন দেওয়া আছে, সেখানে বলছে যে ডিগ্রি হচ্ছে দুই প্রকার, প্রিলিমিনারি আর হচ্ছে ফাইনাল। তো যখন হচ্ছে প্রাথমিকভাবে একটা ডিগ্রি হয়, যখন হচ্ছে প্রাইমারিলি একটা ডিগ্রি হয়, সে ডিগ্রির উপর বেস করে আদালত পার্টিশনের জন্য কমিশন ইস্যু করতে পারে। সে ডিগ্রির উপর বেস করে আদালত পার্টিশনের জন্য কমিশন ইস্যু করতে পারে। রুল 14 থেকে বলে দিচ্ছে যে এই যে কমিশন টু মেক পার্টিশন, অর্থাৎ বাটোয়ারার জন্য যে কমিশন, এটা এই যে আমি যে পার্টিশন করতে গেলাম, আমাকে যে পার্টিশন করতে পাঠানো হলো, আমাকে লোকাল ইনভেস্টিগেশনের মতো বা স্থানীয় তদন্তের মতো আমাকে কি দিতে হবে, আমাকে রিপোর্ট দাখিল করতে হবে। এখানেও ঠিক একই কথা বলছে যে 3 মাসের মধ্যে আমাকে রিপোর্ট সাবমিট করতে হবে। 3 মাসের মধ্যে আমাকে রিপোর্ট সাবমিট করতে হবে। এখানে চাইলে আদালত কি করতে পারে, আদালত টাইম এক্সটেন্ড করতে পারে, আদালত টাইম বাড়াতে পারে। মানে দাদা, হ্যাঁ এখানে যে আমরা ওই যে জায়গা সম্পত্তির জন্য যে কমিশন হয়ে যে যাই, ওইখানে আমরা কমিশনটা দেখে যে রিপোর্টটা দিবে, এই রিপোর্টটা কি 3 মাসের ভিতর জমা দিতে হবে আদালতের কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমিশন 3 মাসের মধ্যে সেখানকার অবস্থা জানাবে বাগবটরা করে। আদেশের পর থেকে
আদেশের মানে পর আদেশের থেকে, তারিখ থেকে। আদেশের তারিখ থেকে, মানে যেদিন থেকে কমিশন ইস্যু করবে সেদিন থেকে, আদেশের তারিখ থেকে না। তো এখন প্রিলিমিনারি ডিগ্রি তো এখনো হতে পারে। ধরেন আজকে প্রিলিমিনারি ডিগ্রি হলো, আদালত দেখলো যে না না, এটা তো দাদা মাঠ পর্যায়ে যেতে হয়, এটা তো সশরীরে মাঠ পর্যায়ে যেতে হয়। আমরা মাঠ পর্যায়ে গিয়ে সশরীরে জায়গাটা দেখে, হ্যাঁ হ্যাঁ, মানে যেদিন থেকে তাকে নিয়োগ দেওয়া হবে সেদিন থেকে 3 মাস, সেদিন থেকে 3 মাসের মধ্যে। এক্ষেত্রে আদালত টাইম বাড়াতেও পারে। যদি টাইম না বাড়ায় তাহলে 3 মাসের মধ্যে ওই পার্টিশন রিপোর্ট, অর্থাৎ সে সরাসরি গিয়ে কি করলো কি দেখলো বিস্তারিত সে আদালতের নিকট সাবমিট করবে। ওকে, তাহলে আমরা 4টা জায়গাতে কমিশন ইস্যু হতে পারে, এটা আমাদের সেকশন 75 এ বলছে। এবং 4টা জায়গার মধ্যে আমরা 2টা জায়গাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, সেটা হচ্ছে কমিশন টু এক্সামিন উইটনেসেস, সাক্ষীদেরকে পরীক্ষা করা, সাক্ষীদের কাছ থেকে জবানবন্দি নেওয়া, সেটা হিসেবে আমরা দেখছিলাম রুল 1 এবং রুল 4। এবং আমরা দেখলাম যে রুল 9 লোকাল ইনভেস্টিগেশন খুব ইম্পর্টেন্ট। এটার সাথে আপনাদের কাজ হচ্ছে সিআরপিসি তে লোকাল ইন্সপেকশন কোথায় আছে, কত তারা আছে সেটা খুঁজে বের করা। এরপর আমরা দেখছিলাম যে হিসাব নিকাশ পরীক্ষা করার জন্য কমিশন 11-12-তে যেটা বলছে, আর হচ্ছে 13-14-তে আমরা 12 দেখলাম। এটার সাথে আমাদের রিলেভেন্ট সেকশন আছে সেকশন 54, সেকশন 54। সেকশন 26 সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে, সরি, অর্ডার 26 সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। দাদা নেটে খুব সমস্যা করছে। আমার নেট কিছু বোঝা যাচ্ছে না। আমার নেট নাকি? জি দাদা, কিছু বোঝা যাচ্ছে না। কি কোন? আমার নেট তো সমস্যা করার কথা না। জি দাদা আপনার নেটের সমস্যা করছে। মাঝখানে ছিল, এখন ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে দাদা। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, আমরা যাব হচ্ছে অর্ডার 35, অর্ডার 35, অর্ডার 35 এ বলছে, অর্ডার 35 এর সাথে আমাদের মিল আছে হচ্ছে আপনার, ওটা কি বলে, সেকশন 88, সেকশন 88 অর্ডার 35 আছে ইন্টারপ্রিটার স্যুট, মানে স্বার্থবিহীন মামলা। আমরা জানি যে প্রত্যেকটা মামলাতেই বাদীর স্বার্থ থাকে। এখানে একটা স্বার্থ আছে, কিন্তু সেই স্বার্থের নাম হচ্ছে মানবিক স্বার্থ। মানবিক স্বার্থ আর কি। অর্ডার 35 ইন্টারপ্রিটার স্যুট বা স্বার্থবিহীন মামলা। তাহলে এটার সাথে আমাদের রিলেভেন্ট সেকশন হচ্ছে 88। এখানকার বিষয়টা আসলে কি? এখানকার বিষয়টা হচ্ছে আপনার, এখান থেকে আমাদেরকে পড়তে হবে হচ্ছে রুল 1। এখানে রুল বেশি নাই, রুল 1 পড়তে হবে আর কি। রুল 1 আর হচ্ছে আপনার রুল 6 আছে। এখান থেকে রুল হিসাবে কোনো কিছু এরকম ভাবে আসবে না। যাক, এখানকার অর্ডার 35 এর মূল কথা হচ্ছে বাদী একটি সম্পত্তির দখলে আছে, মানে আমি একটা সম্পত্তির দখল আছে, বাট আই নো যে আমি এই সম্পত্তির ওনার না, আমি এই সম্পত্তির মালিক না। আমি চাই এই সম্পত্তিটি যিনি হচ্ছেন রিয়েল ওনার তাকে ফেরত দিতে। বাট প্রবলেম হয়েছে, অনেক সময় দেখবেন কি যে মসজিদের ইমাম সাহেব আপনার মাইকে ঘোষণা দিচ্ছে যে এরকম টাকা পাওয়া গেছে, আমার কাছে জমা আছে, আপনারা এসে নিয়ে যান।
সঠিক প্রমাণপত্র দিয়ে। তো যদি 10 জন অ্যাপ্লিকেন্ট হয়, সে 10 জন গিয়া দাঁড়ায়, ইমাম সাহেব টাকা তো আমার, ঠিক আছে প্রমাণ দেন। তো এভাবে যে প্রমাণ দিতে পারে টাকাটা আসলে তার হয়ে যায়। তো ইন্টারপ্রিটার শুট এরকম। এখন ইমাম সাহেবের কি ওখানে কোনো স্বার্থ আছে? হ্যাঁ, ইমাম সাহেবের একটাই স্বার্থ আছে, সে মানবিক স্বার্থ আর কি। কিন্তু কোনো মানিটারি বেনিফিট, অন্য কোনো বেনিফিট সেখানে নাই। ঠিক ইন্টারপ্রিটার শুট বা স্বার্থবিহীন মামলাটাও ঠিক একই রকম। দেখা গেল যে একটা সম্পত্তি, সেটা হোক মুভেবল, সেটা হোক ইমুভেবল প্রপার্টি, এই সম্পত্তিটা আমার দখলে আছে, মানে বাদীর দখলে আছে। বাদী নিজে জানে যে সে এই সম্পত্তির মালিক না, সে প্রকৃত মালিককে ফেরত দিতে চায়। সমস্যা হচ্ছে 2 জন বা তার চাইতে বেশি লোক এসে সে সম্পত্তি দাবি করতেছে। এখন বাদী কাছে বিপদে পড়ে যে সম্পত্তি আসলে কাকে দিবে, তখন সে একটা মামলা করে দেয়। মামলা করে দেয় যেই লোকগুলো সে সম্পত্তিকে দাবি করছে সেই লোকগুলোর বিরুদ্ধে। এবং যারা বিবাদী থাকবে, বিবাদী যদি 10 জনও থাকে, বিবাদী যদি 10 জনও থাকে, তাইলে সে 10 জনের নামে মামলা করে দিবে। কেন মামলা করে দিবে? মামলা করে দিবে এই উদ্দেশ্যে যাতে আদালত প্রকৃত মালিককে, আদালত যাতে প্রকৃত মালিককে ওই সম্পত্তিটা দিতে পারে। তারপরে ইন্টারপ্রিটার সুট বা স্বার্থবিহীন মামলাতে আমাদের বিবাদী থাকে কতজন? আমাদের বিবাদী থাকে হচ্ছে আপনার কমপক্ষে 2 জন। ইন্টারপ্রিটার সুটে বিবাদী থাকে কতজন? কমপক্ষে 2 জন হতে হবে। 2 জন। তাহলে এই যে বাদী যে টাকা পয়সা খরচ করে যে মামলাটা দায়ের করলো, টাকা পয়সা কে দিবে? এই টাকা পয়সা কে দিবে? ঠিক না? কারণ তা তো মামলা করতে হয়েছে। তার মামলা করতে হয়েছে, মামলা করে সম্পত্তিটা বুঝাই দিতে হয়েছে, এক্ষেত্রে তার অনেক টাকা পয়সা খরচ হয়েছে। এই টাকা পয়সা আসলে, এই টাকা পয়সা হচ্ছে আপনার প্ল্যান্টিফ কি করতে পারবে? প্ল্যান্টিফ দাবি করতে পারবে কোর্টের কাছ থেকে। কোর্টের কাছ থেকে কোর্ট তখন ডিফেন্ডেন্ট যারা আছে তাদের কাছ থেকে আদায় করে প্ল্যান্টিফকে সেই খরচটা দিয়ে দিবে। অর্থাৎ শুধুমাত্র কস্ট অফ সুট, মানে মামলার খরচ যেটা হয় সেটা শুধু প্ল্যান্টিফ দাবি করতে পারবে, এছাড়া অন্য কিছু দাবি করতে পারবে না। অর্থাৎ যখন একই সম্পত্তি বাদীর মালিকানায় থাকা অবস্থায় 2 বা ততোধিক ব্যক্তি দাবি করে, তখন ইন্টারপ্রিটার সুট বা স্বার্থবিহীন মামলার প্রশ্ন আসে। তাহলে এখানে কমপক্ষে 2 জন বাদী থাকতে হবে, বিবাদী থাকতে হবে। বাদী তো একজন হতে পারে, একাধিক হতে পারে, এটা সমস্যা নাই, কিন্তু বিবাদী হতে হবে কমপক্ষে 2 জন। এবং তাহলে এখানে প্লেন্টিফের স্বার্থটাকে, প্লেন্টিফ ইন্টারেস্ট হচ্ছে প্লেন্টিফ ইন্টারেস্ট হচ্ছে সে তাকে ফেরত দিতে পারলো। আরেকটা হচ্ছে যে ইকোনমিক ইন্টারেস্ট হচ্ছে তার, সে শুধুমাত্র যে কস্ট হয়েছে মামলা বাবদ সেটা শুধু দাবি করতে পারবে। এখানে একটা বিষয় আছে যে ইন্টারপ্রেটার শুট কাজে লাগবে না, বা সেই সুটকে, সেই মামলাকে আমরা ইন্টারপ্রেটার শুট বলতে পারবো না যখন দেখা যাবে যে তিনি হচ্ছেন প্লেন্টিফ, তিনি হচ্ছে মামলার যে কস্ট আছে, মামলার কস্ট ছাড়াও আরো কিছু দাবি করতেছে। আবার আমরা যেখানে দেখব যে এরকম আমার হচ্ছে এক্স নামক একটা ল্যান্ড নিয়ে প্রবলেম, এক্স নামক একটা ল্যান্ডের দখলে আমি আছি, কিন্তু একজন বলতেছে মানে হচ্ছে তারা হচ্ছে সেপারেট ক্লেম করতেছে। সেপারেট ক্লেম বলতে আপনার মসজিদের ইমাম সাহেব যখন ঘোষণা দেয় যে এত টাকা পাওয়া গেছে বা এই টাকা পাওয়া গেছে, তখন 2 জনের একজন বলতেছে যে হ্যাঁ আমার টাকা হারানো গেছে, আরেকজন বলতেছে আমার চেয়ার টেবিল হারানো গেছে। তাইলে দেখেন
তাহলে এই দুইজনের চাওয়াটা দুইজনের দাবিটা কিন্তু ভিন্ন রকম হয়ে গেছে। যখন দুজনের দাবিটা ভিন্ন রকম হয়ে যাবে তখন কিন্তু সেটার ইন্টারপ্রিটার স্যুট থাকবে না। এবং যদি এরকম হয় যে যিনি হচ্ছেন প্লেন্টিফ এবং যিনি হচ্ছেন ডিফেন্ডেন্ট বিবাদী, এদের দুজনের মধ্যে কলুসিভ মানে দ্বন্দ্ব আছে, ষড়যন্ত্র আছে, তখন এই ইন্টারপ্রিটার স্যুট কার্যকর হবে না। অর্থাৎ দেখতে হবে যে একেবারে ফুল অনেস্টলি, একেবারে সৎভাবে বাদী আসলে সে সম্পত্তি যথাযথ ব্যক্তিকে দিতে চাচ্ছে কিনা, কোনো ঝগড়াঝাটি ছাড়া, কোনো প্রকার ষড়যন্ত্র ছাড়া। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটার স্যুট আর হচ্ছে স্বার্থবিহীন বলা। তাহলে এখান থেকে পরীক্ষায় কিভাবে আসতে পারে যে আমাদের হচ্ছে লোয়েস্ট ডিফেন্ডেন্ট কতজন, মানে কমপক্ষে কতজন ডিফেন্ডেন্ট থাকতে হবে, ইন্টারপ্রিটার স্যুটে বাদীর স্বার্থটা কি, ইন্টারপ্রিটার স্যুট কোথায় বলা আছে। আপনি আবার বলতে পারেন যে ইন্টারপ্রিটার স্যুট কাকে বলে, এই টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে। তাহলে এটা হলো অর্ডার 35 এবং হচ্ছে রুল 88। ইন্টারপ্রিটার স্যুট নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্বার্থবিহীন মামলা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার। হ্যাঁ হ্যালো। আর হ্যাঁ। দাদা এমসিকিউ কোনগুলো বলছেন যদি আবার একটু বলতেন। এমসিকিউ হচ্ছে যে কতজন বিবাদী থাকবে, তারপর হচ্ছে যা ইন্টারেস্ট অফ প্লেন্টিফের স্বার্থ কি, ইন্টারপ্রিটার স্যুট কাকে বলে, ইন্টারপ্রিটার স্যুট কোথায় আছে, ইন্টারপ্রিটার স্যুট কখন একটা স্যুটকে ইন্টারপ্রিটার স্যুট বলা যাবে না। কি জাহিদ ভাই বলেন তো? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম আমার এলাকায় 1 বিঘা সম্পত্তি আছে, বাট এখন যে বুক করছে এটা উনি প্রকৃত মালিক না। এখন যে প্রকৃত মালিক উনি এটা কোনো ক্লেম এখন হচ্ছে যে প্রকৃত মালিক সে ক্লেম করতেছে না, তার অবশ্য প্রকৃত মালিকও ওর দলিলও আছে, বাট ভয়ে বা কোনো কারণে ও ক্লেম করতেছেই না, মানে কোর্টে যাচ্ছে না বা কোনো মামলা করতেছে না। আদালত এখন এখানে আমার কি কোনো ভূমিকা থাকতে পারে? যে আদালত জি জি কখনো কাউকে কিছু দেয় না। আদালত তো অবশ্যই, মানে যে মানে আপনার কোনো ভূমিকা থাকতে পারে কিনা? যে আমি কি এখানে ইন্টারপ্রেটার স্যুটটা করতে পারবো কিনা সেটাই বলতেছি। ইন্টারপ্রিটার স্যুট কে করবে? যে দখলে আছে, যে একটা সম্পত্তি পাইছে, ভোগ দখল করতেছে, সে করবে। ও সে করবে? সে তা আমি যে সে প্রকৃত মালিককে দেওয়ার জন্য করবে। আপনি একটা কাজ করতে সে তো পারবেন, অলরেডি বুক করতে জি। যে অলরেডি ভোগ করতেছে, মানে যে ভোগ করতেছে কি সেই কি দিতে চান প্রকৃত মালিক, এরকম বিষয়টা? হ্যাঁ, যে বুক করেছে ও দিতে চায় না, ও কেন কিন্তু দিবে? প্রকৃত মালিক যে ও আবার ক্লেম করতেছে না। বাংলাদেশে তাহলে তো এটা ইন্টারপ্রিটার সুইট হবেই না। বাংলাদেশে কি এটা প্র্যাকটিস আছে কিনা যে আপনার হাতে তুলে দিবে? বেড়ারা মানুষের জমি খায় হাঁটতে পারে না, আর দিবে না? আহ, সবাই তো সবার জমি অন্যায় ভাবে দখল করতেছে, আবার দিবে কেন? এটা তো প্র্যাকটিস নাই, এটা তো বইতে আছে। ওইটা বলতে স্যার চাচ্ছি যে স্যার এটা হবে ইন্টারপ্রিটার কিনা। স্যুট স্যার ইন্টারপ্রিটার স্যুট কি স্থাবর সম্পত্তির জন্য করা যায়? স্থাবর অস্থাবর সকল সম্পত্তির ক্ষেত্রে স্যার এটা প্র্যাকটিস নাই বাংলাদেশে। প্র্যাকটিস জি জি স্যার, এটাই বলতেছি। জি স্যার। আছে কিনা আপনার হচ্ছে না থাকারই কথা। ওকে, তারপর আমরা চলে যাব হচ্ছে অর্ডার অর্ডার 33।
ধারা 33 ছোট্ট একটাই অর্ডার। এখানে বলছে সুট বাই পপার। পপার মানে হচ্ছে আমরা কাউকে পাউপার বলি। সুট বাই পপার, পপার মানে হচ্ছে আপনার কি বলে এটাকে, যার কিছু নাই আর কি। হ্যাঁ, নিঃস্ব ব্যক্তি। তাহলে পপার সুট মানে হচ্ছে নিঃস্ব ব্যক্তির মামলা। এটা হচ্ছে আমাদের অর্ডার 33। এখন আমি যদি নিঃস্ব হই আদালতের চোখে, তাহলে আমার সুবিধাটা কি? আমার সুবিধাটা আছে আমি কোর্ট ফি লাগবে না, আমার অন্যান্য উকিলরা সহায়তা করবে। বাংলাদেশে এই প্র্যাকটিসটা সবচেয়ে বেশি বড়। আমার বাবা যদি 100 কোটি টাকার মালিকও হয়, আমি আমার বাবার পরিচয় একাডেমিক সার্টিফিকেটে কি লিখি? কৃষক। কারণ এই বৃত্তি টিত্তি মানে আমরা কোনো কিছু মিস করতে চাই না। তো তো যারা আসলে প্রমাণ করতে পারে যে তারা পপার, তারা আসলে এই সুবিধাগুলো পায়, যে কোর্ট ফি লাগে না, তারপর আইনজীবীরা সহায়তা করে, বার থেকে সুবিধা পায়। এখন প্রশ্ন হচ্ছে যে পপার কারা, কাদেরকে আমরা নিঃস্ব বলবো? এখানে স্পষ্ট করে বলে দিছে যে আপনার হচ্ছে যে প্রথমত হচ্ছে যে দ্য পারসন হু ইজ আনএবল টু পে কোর্ট ফি, যে ব্যক্তি হচ্ছে কোর্ট ফি দিতে ব্যর্থ, সেই ব্যক্তি হচ্ছে প্রথমত নিঃস্ব। দ্বিতীয়ত বলছে যে কোন ব্যক্তির মনে করেন যে সেই ব্যক্তি যে সমস্ত পোশাক পরিধান করে, যে সমস্ত পোশাক পরে, বা হচ্ছে যে বিষয়টা নিয়ে মামলা, সেটা ছাড়া আর যে সম্পত্তিগুলো আছে, আর যে প্রপার্টি গুলো আছে, সব প্রপার্টি মিলে 5,000 টাকার বেশি প্রপার্টি হয় না, সেই ব্যক্তিকে বলা হচ্ছে নিঃস্ব। তাহলে নিঃস্ব ব্যক্তি বলা হচ্ছে কাকে? নিঃস্ব ব্যক্তি বলা হচ্ছে সেই ব্যক্তিকে যে ব্যক্তি হচ্ছে যে কোর্ট ফি দিতে পারে না, যে ব্যক্তি হচ্ছে কোর্ট ফি দিতে পারে না, এবং হচ্ছে যেখানে হচ্ছে আপনার তার যে নেসেসারি ওয়ারিং আছে, ওয়ারিং অ্যাপারেল আছে, তার যে প্রয়োজনীয় পরিধেয় পোশাক আদি আছে, বস্ত্র আছে, and the subject matter of the suit, মামলার বিষয়বস্তু ছাড়া সমস্ত সম্পত্তির দাম যদি 5,000 টাকার বেশি না হয়, আমরা সেই ব্যক্তিকে বলতেছি পপার, সেই ব্যক্তিকে বলতেছি আমরা অক্ষম ব্যক্তি বা নিঃস্ব ব্যক্তি। আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে রুল 5, অর্ডার 33 রুল 5। সেখানে বলছে রিজেকশন অফ অ্যাপ্লিকেশন। রিজেকশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি নিজেকে বলতেছেন যে পপার, বাট কোর্ট সেটাকে মানে আমি নিজেকে পপার বলে, আমি নিজেকে নিঃস্ব বলে আদালতের নিকট অ্যাপ্লাই করলাম, কিন্তু আদালত সেটাকে রিজেক্ট করে দিল। কখন? এটা বলছে রুল 5। রুল 5 খুব ইম্পর্টেন্ট, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এখানে 5টা অপশন বলছে। একটা হোয়ার ইট ইজ নট ফ্রেমড এন্ড প্রেজেন্টেড ইন দ্য ম্যানার, মানে এখানে নিঃস্ব ব্যক্তির, আমি যে নিঃস্ব ব্যক্তি সেটা জানানোর জন্য, সেটা অ্যাপ্লিকেশন করার জন্য আমাকে নির্ধারিত পন্থা আছে অ্যাপ্লিকেশন করতে, আমি যদি সেই পদ্ধতি না করতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ইজ নট এ পপার, মানে অ্যাপ্লিক্যান্ট আসলেই কিন্তু পপার না, আসলেই নিঃস্ব না। তারপর হচ্ছে যে হোয়ার হি হ্যাজ উইদিন 2 months নেক্সট বিফোর দা, আচ্ছা এটা আমরা পড়বো, হোয়ার ইজ অ্যালিগেশনস ডু নট শো এ কজ অফ অ্যাকশন, সে যে অভিযোগটা করছে সেখানে কোনো কজ অফ অ্যাকশন নাই, সেখানে কোনো মামলার কারণ উল্লেখ নাই। তারপর হচ্ছে হোয়ার হি হ্যাজ এন্টার্ড ইনটু এনি এগ্রিমেন্ট উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য, আচ্ছা এখানে যেটা বলছে যে আপনার আমি নিজেকে নিঃস্ব প্রমাণ করার জন্য, মানে যে ব্যক্তি নিঃস্ব বলে দাবি করতেছে সেই ব্যক্তি নিজেকে নিঃস্ব বলে প্রতিষ্ঠিত করার জন্য
সে 2 মাস আগেই অ্যাপ্লিকেশনের 2 মাস আগেই তার সম্পত্তি বিক্রি করে ফেলছে, তার সম্পত্তি ট্রান্সফার করে দিছে, দিয়ে বলতেছে আমার এখন কোনো সম্পত্তি নাই, আমি এখন নিঃস্ব। এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তির অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু সু অ্যাজ এ পপার, মানে পপার হিসেবে, নিঃস্ব ব্যক্তি হিসেবে মামলা করার যে পারমিশন, সেটা রিজেক্ট হতে পারে, সেটা বাতিল হতে পারে, প্রত্যাখ্যান হতে পারে। অর্থাৎ হচ্ছে আমি নিঃস্ব ব্যক্তির হিসেবে আবেদন করলে বা নিঃস্ব ব্যক্তি হিসেবে মামলা পরিচালনার আবেদন করলে আদালত যে সেটাকে মেনে নেবে, গ্রান্ট করবে সেটা না, গ্রান্ট করতে পারে, নাও করতে পারে। তবে রুল 5-এ বলে দিচ্ছে যে আদালত কোন কোন প্রেক্ষাপটে, কোন কোন গ্রাউন্ডে নিঃস্ব ব্যক্তির আবেদনকে কি করে প্রত্যাখ্যান করে দেবে। তাহলে এটা হচ্ছে আমাদের অর্ডার 33। আচ্ছা, আপনাদের কি, আমরা আজকে আর পড়বো না, আপনাদের কি রাত 8টা বাজে কোনো প্রবলেম হবে? রাত 8টা বাজে হইলে আমি চিন্তা করছি যে এই বৃহস্পতিবার পর্যন্ত টানা ক্লাস করব আমরা প্রতিদিন। 8টা বাজে ভালোই হবে। রাস্তায় কষ্ট হয়ে যাবে দাদা। স্যার প্রবলেম হবে স্যার। অফিসিয়াল কাজ থাকবে তো। প্রতিদিন সাড়ে নয়টায় ঠিক আছে। দেন দাদা। দাদা বিভিন্ন জনের তো বিভিন্ন রকম জব করে, কাজ করে। দাদা প্রয়োজনে 10টায় দেন, তাও ভালো, কিন্তু আগে নাইল দিয়েন 9টা না। দেন, 9টা দেন, 9টা নয়টায় দেন। দিলে অফিসিয়াল কাজ আছে তো দাদা, প্রবলেম হয়ে যাবে, আচ্ছা, attend করতে পারবো না। ঠিক আছে। তাহলে আগামীকাল, স্যার যেটা আছে এটাই ভালো স্যার। আচ্ছা আগামীকালকে একটু আমরা 8টা বাজে করি। আগামীকালকে অন্য ব্যাচের ক্লাস আছে তো, পরের দিন আমরা রাতে 9:30 বাজে করি, পরের দিন কারো ক্লাস নাই। তাহলে দাদা কালকে আচ্ছা, একটু ঠিক আগে আছে। দেন, অসুবিধা কি? কালকে একটা ক্লাস 8টা বাজে করি। কালকে তো আমাদের ক্লাস নাই, শিডিউল ক্লাস তো নাই, ঠিক না? জি স্যার, হ্যাঁ, জি দাদা। করেন দাদা, না করতে বললে রেকর্ড থেকে নিয়ে যাবে। না, কালকে আমরা Right. 8টা বাজে করি, কারণ কালকে 9:30 বাজে ক্লাস আছে তো। পরের দিন থেকে টানা মানে হচ্ছে সব মঙ্গলবার ক্লাস নাই, তাহলে সব মঙ্গলবার হচ্ছে আমরা 9:30 বাজে করলাম, ঠিক আছে? ঠিক আছে দাদা। আমরা কালকে 8টা বাজে একটু ক্লাস করি। আর হচ্ছে পড়া কেন্দ্রিক কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু বলেন তো। দাদা আমার এখানে